আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা সবাই ভালো আছো? আমিও ভালো আছি। আজ তোমাদের সামনে একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। তোমাদের নতুন কারিকুলাম নবম শ্রেণীর প্রথম অধ্যায় সেট। আজকে আমরা সেট নিয়ে আলোচনা করব। তা আমরা দেখতেই পাচ্ছি বোর্ডের ভিতরে লেখা রয়েছে সেট। আসলে সেট জিনিসটা কি এটা আমরা প্রথমে একটু জানি। সেট হচ্ছে যে বাস্তব জগৎ বা চিন্তা জগতের একটা সুনির্দিষ্ট সংগ্রহ। তোমরা ধরে নিতে পারো যে অষ্টম শ্রেণীতে পড়েছিলে, তো অষ্টম শ্রেণীতে তোমাদের যে সাবজেক্টগুলাই ছিল তো সকল সাবজেক্ট মিলে একটা সেট। অথবা ধরে নিতে পারি আমরা যে আমরা এখন বর্তমানে নবম শ্রেণীতে আছি, তো নবম শ্রেণীতে আমাদের যে বইগুলাই রয়েছে এই সবগুলাই বই মিলে একটা সেট। যেমন আমরা মানুষ, আমাদের দুইটা পা, দুইটা হাত এবং মাথা, চোখ, কান, এরকম সকলগুলো মিলে আমাদের আরেকটা সেট। তাহলে আমরা বুঝে গেলাম সেট জিনিসটা কি, বাস্তব জগৎ বা চিন্তা জগতের সুনির্দিষ্ট সংগ্রহকে বলা হচ্ছে সেট। তো চলো বন্ধুরা, আমরা তোমরা সবাই খাতা কলম নিয়ে হাজির হও এবং সামনে পারলে তোমরা বইটা অবশ্যই রাখবে। তো তোমাদেরকে একটি প্রশ্ন দিয়ে দিলাম যে তোমরা বলবে অষ্টম শ্রেণীতে তোমাদের কি কি বই ছিল এবং সেটা নিয়ে একটা সেট তৈরি করবে। তোমরা অনেকে ক্রিকেট খেলা পছন্দ করো, যারা ক্রিকেট খেলা পছন্দ করো তোমরা বলতে পারবে ক্রিকেট খেলার জন্য কি কি সরঞ্জাম লাগে। তো এই সরঞ্জাম এক ধরনের একটা সেট। এখন আমরা সেট নিয়ে কিছু আলোচনা করব। তোমরা অবশ্যই জানো এই সেট আবিষ্কার করেছেন কে? জস ক্যান্টর। তাহলে আমরা একটু সেট নিয়ে আলোচনা করি। সামনে একটু আগে আমরা দেখতে পাচ্ছি বোর্ডে আমরা একটা সংখ্যা লিখছি যে এ সমান 1 2 3 4 5। তাহলে এটা হচ্ছে কি এর একটা সেট। এর জন্য আমরা সংগ্রহ করে রেখেছি 1 2 3 4 5। যদি আমরা বি দিয়ে আরো কিছু সংখ্যা লিখে ফেলি এ বি সি ডি, তাহলে এটা হয়ে যাচ্ছে কি আরো একটা সেট। তো তোমরা অবশ্যই জানো যে সেট প্রকাশ করতে গেলে আমরা ইংরেজি ক্যাপিটাল লেটারে অবশ্যই প্রকাশ করব। তাহলে আমরা দুইটা সেট দেখতে পাচ্ছি, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। এর সদস্য সংখ্যা 1 2 3 4 5 আর বির সদস্য সংখ্যা হচ্ছে এ বি সি ডি। এখন তোমাদেরকে যদি আমি প্রশ্ন করি যে আরেকটা বিষয় হচ্ছে যে এর উপাদান সংখ্যা, এটি হচ্ছে বি এর উপাদান সংখ্যা। এখন তোমাদের টেক্সট বুকে তোমরা দেখতে পাবা যে প্রথম একক কাজের ভিতরে রয়েছে, সেখানে কিছু ফাঁকা জায়গা রয়েছে এবং সেখানে ফাঁকা জায়গার মধ্যে একটা চিহ্ন রয়েছে বিলংস টু অথবা নট বিলংস টু। এখন তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় এ সেটের ভিতরে কি 6 আছে? নাই। যদি এ সেটের ভিতরে 6 না থাকে তাহলে আমরা কি বলবো? এ সেটের ভিতরে কি নেই? 6 নাই। সরি 6 নাই। তোমরা দেখতেই পাচ্ছ বোর্ডের ভিতরে যেখানে 6 নাই। আমি যদি প্রশ্ন পরবর্তীতে যদি আমরা আরেকটা সংখ্যা লিখি যে 3a, এখন তোমরা বলো তো বন্ধুরা এটা কি বিলংস টু হবে না নট বিলংস টু হবে? রাইট, অবশ্যই বিলংস টু হবে, কারণ এর উপাদান সংখ্যার ভিতরে 3 রয়েছে। তোমাদের টেক্সট বুকের ভিতরে এই একক যে 2 নম্বর একটি অঙ্ক রয়েছে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। এই টেক্সট বুকের ভিতরে যে প্রথম যে অঙ্কটা রয়েছে এই অঙ্কটা এখন তোমরা অবশ্যই সমাধান করতে পারবে। তো অবশ্যই তোমরা কমেন্টে আমাকে এই অঙ্কগুলার মাঝে বিলংস টু হবে না নট বিলংস টু হবে আমাকে অবশ্যই জানাবে। তো পরবর্তীতে আমরা আরেকটা দেখতে পাচ্ছি বি। আমি যদি বলি বি তাহলে কি হবে তোমরা বলো? অবশ্যই বি উপাদানটি বির ভিতরে আছে, তার মানে কি বিলংস টু। আর যদি আমি বলি যে এক্স
বিলংস টু বি। তোমরা নিশ্চয় ধরে ফেলছো এটা হয় নাই। কেন হয় নাই? এই বির ভিতরে কি নেই? বির ভিতরে এক্স নেই। তাহলে আমরা বুঝে গেলাম যে বির ভিতরে যে সদস্য সংখ্যাগুলো আছে সেটা হচ্ছে বির একটা সেট, আর এর ভিতরে যে সদস্য সংখ্যাগুলো আছে সেটা হলো কি এর সেট। আর যে সংখ্যাটা থাকবে এর ভিতরে যে যে সদস্য সংখ্যাগুলো রয়েছে এই সবটি সেট এর জন্য বিলংস টু। এর বহিরাগত যদি কোনো সংখ্যা থাকে সে হবে নট বিলংস টু। সেম একইভাবে তোমরা এটা অবশ্যই করতে পারবে, এটা আমি আর বললাম না, তোমরা সবাই মেধাবী ছাত্র। তা আমরা পরবর্তী সামনের দিকে একটু আগাই। আর সামনে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে সেট প্রকাশের দুইটা মাধ্যম। সেট প্রকাশের দুইটা মাধ্যম হচ্ছে সেট গঠন পদ্ধতি, আরেকটা হচ্ছে সেট তালিকা পদ্ধতি। আমি মুছে নিলাম, তোমরা মুছার পূর্বে অবশ্যই স্ক্রিনশট দিয়ে নিবে অথবা খাতায় উঠিয়ে নিবে। আচ্ছা বন্ধুরা, আমরা আর কিছু জিনিস বেসিক জিনিস একটু আমাদেরকে জানতে হবে, তা নাহলে এই ক্লাসগুলো আমাদের করতে গেলে সমস্যা আমরা পড়ে যাব। তোমাদেরকে যদি বলা হয় স্বাভাবিক সংখ্যা, আমরা কিছু জিনিস অবশ্যই জানি নেই। স্বাভাবিক সংখ্যা যেটাকে আমরা এন দ্বারা প্রকাশ করি। তোমাদের কাছে প্রশ্ন, তোমরা কি জানো যে স্বাভাবিক সংখ্যা বলতে আমরা কি বুঝি? স্বাভাবিক সংখ্যা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। কি ধনাত্মক পূর্ণ সংখ্যা? যেমন আমরা বলতে পারি, অবশ্যই সেট প্রকাশ করতে গেলে আমরা 2 নম্বর ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব। 5 3 11। তো তোমরা বুঝতেই পারছো এখানে আমি 3টা সংখ্যা লিখেছি। তোমরা কি বলতে পারো এই 3টা সংখ্যার নাম কি? ইয়েস, এই 3টা সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যা। এই জন্য এই 3টা সংখ্যা হচ্ছে কি রাইট স্বাভাবিক সংখ্যা। তোমাদেরকে যদি বলা হয় 3.5, অবশ্যই সে পূর্ণ সংখ্যা নয়। যদি বলা হয় হাফ, সেও পূর্ণ সংখ্যা নয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই দুইটা সংখ্যা কি পূর্ণ সংখ্যা নয়। আরেকটি শর্ত হচ্ছে স্বাভাবিক সংখ্যা হতে গেলে সেই সংখ্যা অবশ্যই কি ধনাত্মক হওয়া লাগবে, কারণ ধনাত্মক পূর্ণ সংখ্যাকে বলা হয় কি স্বাভাবিক সংখ্যা। তো তোমরা যদি আমি বলি -2, সে ঋণাত্মক সংখ্যা। -11 ঋণাত্মক সংখ্যা। এখন তোমাদের কাছে যদি প্রশ্ন করা হয় 100, এই 100 কি পূর্ণ সংখ্যা? রাইট, কারণ এটার পূর্বে কোনো মাইনাস নাই, এটার ভিতরে কোনো দশমিক নাই, বা স্বাভাবিকভাবে এটা কি কোনো ভগ্নাংশ নাই, তার মানে এটার নাম হলো পূর্ণ সংখ্যা। তার মানে এটা হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা। যদি বলা হয় 10,000, অবশ্যই স্বাভাবিক সংখ্যা। 20,000 স্বাভাবিক সংখ্যা। 500 স্বাভাবিক সংখ্যা, কারণ এখানে কোনো দশমিক ব্যবহার করা হয়নি, কোনো মাইনাস ব্যবহার করা হয়নি। তা বন্ধুরা, তোমরা অবশ্যই স্বাভাবিক সংখ্যাটা বুঝে গিয়েছো। তাহলে আমরা স্বাভাবিক সংখ্যা স্বাভাবিকভাবে যদি লিখি 1 2 3 4 5 6 7, তার মানে কি স্বাভাবিক সংখ্যার কোনো শেষ নাই। এই জন্য আমরা এইভাবেও লিখতে পারি যে স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6 7 ডট ডট ডট। তার মানে কি স্বাভাবিক সংখ্যার শেষ নেই। পৃথিবীতে অনেক স্বাভাবিক সংখ্যা রয়েছে, অবশ্যই সেগুলো ধনাত্মক হওয়া লাগবে, ভগ্নাংশ হতে পারবে না। তাহলে স্বাভাবিক সংখ্যা আমরা চিনে গেলাম। প্রশ্নতে আমি বলেছিলাম যে ধনাত্মক পূর্ণ সংখ্যা, আসলে পূর্ণ সংখ্যা বলতে কোনটা বুঝি সেটা অবশ্যই কি কোনো ভগ্নাংশ হতে পারবে না। তোমরা পূর্বের শ্রেণীতে এগুলো অবশ্যই ভালো করে শিখে এসেছো। আরেকটা বিষয় হচ্ছে যদি আমি জেড দ্বারা প্রকাশ করি, তো জেড দ্বারা আসলে কি প্রকাশ করা হয়? পূর্ণ সংখ্যা প্রকাশ করা হয়। যে জেড দ্বারা যদি আমরা লিখি ডট ডট ডট, আমি যদি লিখি -3 -2 -1, তারপরে আমরা লিখতে পারি 0 1 2 3 ডট ডট ডট। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ
মাইনাসের সংখ্যাও রয়েছে, প্লাসের সংখ্যাও রয়েছে, শূন্যও রয়েছে। তাহলে আমরা কি বুঝবো এখানে এই সংখ্যাগুলাই কি? হ্যাঁ, অবশ্যই এগুলো হইতেছে কি পূর্ণ সংখ্যা। তো তোমাদেরকে আমি আরেকটা জিনিস ক্লিয়ার করে দিই, যে সেটা হচ্ছে আমরা যদি এটাকে ধরি শূন্য, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা -1, এটা -2, এটা -3। তা আমরা দেখতে পাচ্ছি এখানে পূর্বে রয়েছে ডট ডট, তার মানে মাইনাসের সংখ্যারও কোনো কি নাই, শেষ নাই। এবং ডান পাশে আমরা দেখতে পাচ্ছি প্লাসের সংখ্যা, সেটারও কি শেষ নাই। এবং সবগুলাই সংখ্যা কি পূর্ণ সংখ্যা, তার মানে কি পূর্ণ সংখ্যারও কি নাই, শেষ নাই। আমি সামনে আসতেছি, তোমাদের চিন্তার কোনো কারণ নাই। সসীম অসীম বুঝতে পারছি তোমরা বলতে চাচ্ছ। এখানে যে আমরা সংখ্যাগুলো দেখতে পাচ্ছি, এই সংখ্যাগুলোর নাম কি? রাইট, এগুলোর নাম হচ্ছে কি ধনাত্মক সংখ্যা। ধনাত্মক সংখ্যা। আর মাইনাসের সংখ্যাগুলোর নাম হচ্ছে কি ঋণাত্মক সংখ্যা। তোমরা বলো, তোমাদের মনে অবশ্যই প্রশ্ন থাকছে যে তাহলে শূন্য কোথায় গেল? তাহলে শূন্য কি ধনাত্মক নাকি শূন্য ঋণাত্মক? হ্যাঁ, তোমরা বলতে পারো, কমেন্টে আমাকে জানাইতে পারো। আচ্ছা, যারা কমেন্টে জানাইছো তাদেরকে ধন্যবাদ। এখন আমি বলে দিচ্ছি, শূন্যটা আসলে যখন আমরা এই ধনাত্মক সংখ্যার সাথে কি করে নিয়ে নিব, ধনাত্মক সংখ্যার ভাগের ভিতরে আমরা নিয়ে নিব, এই অংশে নিয়ে নিব, তখন সে হয়ে যাবে কি অঋণাত্মক সংখ্যা। তখন কি হয়ে যাবে? অঋণাত্মক সংখ্যা। আমি লিখে দিই নাই, তোমরা অবশ্যই লিখে নিবে। তাহলে শূন্য সহলে কি হবে? অঋণাত্মক সংখ্যা। তাহলে আমরা পূর্ণ সংখ্যা শিখলাম, স্বাভাবিক সংখ্যা শিখলাম। এরপরে যাব আমরা বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করতেছি, তা না হলে সেট গঠন পদ্ধতি, সেট প্রকাশের যে পদ্ধতিগুলো রয়েছে, তালিকা পদ্ধতি, এগুলো তোমাদের জন্য সমস্যা হবে। তাই আমরা প্রথমে বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যতটুকু পারি, যতটুকু সময় দেওয়া যায়। তো পরবর্তীতে আমরা আরেকটি ক্লাসের মাধ্যমে চেষ্টা করব এই সম্পূর্ণ সিলেবাস যাতে শেষ করা যায়, একক কাজ, দলীয় কাজ এবং সমাধানগুলো যাতে করা যায়। তো অবশ্যই তোমরা যদি আমাকে সাহায্য করো, অবশ্যই তোমাদেরকে নিয়ে আমি চেষ্টা করব আমাদের সেটের জিনিসটা সুন্দরভাবে শেখার জন্য চেষ্টা করব। এবার আমরা কিছু জিনিস শিখব। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 ডট ডট ডট। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে 0 থেকে শুরু করে 12 পর্যন্ত লিখেছি, এবং সারা জীবন লিখলেও আমি এটা শেষ করতে পারবো না, আমার দ্বারা সম্ভব না। কারণ এই সংখ্যাগুলো হচ্ছে কি অসীম, 0 থেকে শুরু করে গেলে সংখ্যাগুলো হচ্ছে অসীম। তো তোমাদের কাছে আমার প্রশ্ন হলো যে এখানে জোড় সংখ্যা আছে কয়টা? রাইট, তা আমরা দেখতে পাচ্ছি 2, 4, 6, 8, 10, 12। এই সংখ্যাগুলো হচ্ছে কি জোড় সংখ্যা। এখন তোমাদের কাছে যদি আমি প্রশ্ন করি যে এখানে বেজোড় সংখ্যা কি কি রয়েছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বেজোড় সংখ্যা হচ্ছে 1, 3, 5, 7, 9, 11 এবং বেজোড় সংখ্যারও কি নাই, শেষ নাই। জোড় সংখ্যারও শেষ নাই। এখন তোমাদের কাছে আরেকটা প্রশ্ন, আমরা শিখলাম জোড় সংখ্যা এবং বেজোড় সংখ্যা। এখন তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে যে 1 কি সংখ্যা, 2 কি সংখ্যা, 3 কি সংখ্যা? একটু জটিল হয়ে গেছে তাই না? সহজ করে দিচ্ছি। আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু জোড় সংখ্যা এবং কিছু বেজোড় সংখ্যা। এখান থেকে আমরা খুঁজে বের করব মৌলিক সংখ্যা। হ্যাঁ, তোমরা অবশ্যই পারো মৌলিক সংখ্যা, তোমরা পূর্বের ক্লাসে শিখে এসেছো। মৌলিক সংখ্যা তোমাদেরকে বলতে হবে মৌলিক সংখ্যা কি। ইয়েস, মৌলিক সংখ্যা হচ্ছে
সেই সকল সংখ্যা যাকে 1 এবং সে নিজে ব্যতীত আর কোনো সংখ্যা দ্বারা তাকে বিভাজ্য করা সম্ভব নয়, মানে ভাগ করা সম্ভব নয়, তাদেরকে বলা হয় কি মৌলিক সংখ্যা। এখন তোমরা বলো তো দেখি এখানে কোন কোন সংখ্যাগুলাই মৌলিক সংখ্যা? হ্যাঁ অবশ্যই। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি মৌলিক সংখ্যাগুলো হচ্ছে 2 3 5 7 না 9 বলবো না, 9কে ভাগ করা যায় 3 3 9, সুতরাং 9 বলা যাবে না, 9কে 3 দ্বারা ভাগ করা যায়। আরেকটা হচ্ছে কত 11। তো পরবর্তীতে এখানে আমরা অনেকগুলো সংখ্যা লিখি নাই, তার পরবর্তীতে আসবে কত 13 15 17 ডট ডট ডট। তার মানে কি মৌলিক সংখ্যার কোনো শেষ নাই। আরেকটা মজার বিষয় হচ্ছে যে পৃথিবীর মধ্যে একটাই মৌলিক সংখ্যা রয়েছে, সেটা হচ্ছে জোড় সংখ্যা। বলো তো দেখি কোনটা? হ্যাঁ কমেন্টে জানাও তোমরা, আমি লেখার পূর্বে কমেন্ট করে জানাবে যে পৃথিবীর মধ্যে একটা সংখ্যাই রয়েছে মৌলিক সংখ্যা এবং সে জোড় সংখ্যা। কে? রাইট, সেটা হচ্ছে কি 2। একমাত্র একটা সংখ্যাই হচ্ছে যে 2, যেটা হচ্ছে জোড় এবং কি মৌলিক সংখ্যা। তাই আমরা এখানে কিছু জিনিস বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে 0 1। তাই আমরা জানি 0 কি সাহায্যকারী সংখ্যা, যার কোনো ভ্যালু নেই। যখন সে ডান পাশে বসে তখন তার মূল্যায়ন বেড়ে যায়, বাম পাশে বসলে তাকে আর কেউ মূল্যায়ন মর্যাদা কেউ করে না। তাহলে পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি কি 1। 1টা কি সংখ্যা বলো তো দেখি? একটু সমস্যা তাই না? তো 1টা হচ্ছে মূলত সহমৌলিক সংখ্যা। কেন জানো? পৃথিবীতে এমন কোনো সংখ্যা নেই যে সংখ্যাকে 1 দ্বারা ভাগ করা যায় না। এমনকি শুধু 1কে 1 দ্বারাই ভাগ করা যায়, অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, শুধুমাত্রই 1 দ্বারা। তোমরা বলতে পারো তাহলে সে কি সহমৌলিক সংখ্যা, এই মৌলিক সংখ্যা না। মৌলিক সংখ্যা হতে গেলে সর্বনিম্ন 2টি সংখ্যা দ্বারা ভাগ করা লাগে, সে নিজে এবং হচ্ছে কি 1। তাহলে কি 1কে 1 ব্যতীত আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, এই জন্য তাকে বলা হয়েছে কি সহমৌলিক সংখ্যা। রাইট। তোমরা অবশ্যই জানো যে আমরা যখন কোনো ঘটনা দুর্ঘটনায় শিকার হই বা যখন দেখি যে আমার পাশে কেউ দাঁড়ায় না, তখন আমরা কি বলি যে আমাদের পাশে কেউ না থাকলেও একজন ব্যক্তি আছে, সে কে? আল্লাহ। আল্লাহ তাআলা কয়জন? একজন। এই জন্য পৃথিবীর এমন কোনো সংখ্যা নাই যে সংখ্যার সাথে কে নাই? 1 নাই। এই জন্য 1কে বলা হচ্ছে পৃথিবীর সকল সংখ্যার সাথে এবং সকল বিষয়ের সাথে আল্লাহ তাআলা জড়িত, আল্লাহ তাআলা এক। এই জন্য 1 সংখ্যাটা হচ্ছে কি সহমৌলিক সংখ্যা। গুড। তো পরবর্তীতে আমরা যাব, তোমরা এটা স্ক্রিনশট দিতে পারো। স্ক্রিনশট নেওয়ার পরে আমি এটা মুছে দেব। তাহলে জোড় সংখ্যাগুলো আমরা লিখিনি। জোড় সংখ্যা, তাহলে জোড় সংখ্যাগুলো কি হবে? জোড় সংখ্যা হবে 2 4 6 8 10। না, এটার কোনো নাই, শেষ নাই। তোমরা বলতে চাচ্ছো যে স্যার আমরা তো জোড় সংখ্যা জানি, তারপরও আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম, তোমাদের কাছ থেকে আমি শিখতে পারি না। তাহলে আমরা জোড় সংখ্যা লিখলাম এবং মৌলিক সংখ্যাগুলো চিনে ফেললাম। এবার আমরা সামনে চলে যাব, আরেকটা বিষয় নিয়ে তোমাদের সাথে আমি এখন আলোচনা করব। তোমরা যদি এই বিষয়গুলাই সুন্দর করে শেখার চেষ্টা করো, আমি নিশ্চিত যে তোমরা অবশ্যই অবশ্যই কি সেটের অঙ্ক একদম সহজ হয়ে যাবে, যদি এই বিষয়গুলাই তোমাদের ধারণার ভিতরে থাকে। এখন তোমাদের কাছে একটা প্রশ্ন করব, যে সেটা হচ্ছে গুণনীয়ক কি, গুণিতক কি। আমরা সেট গঠন এবং তালিকা পদ্ধতি জানতে গেলে অবশ্যই এগুলা আমাদেরকে কি করবে? জানতে হবে। তা আমরা একটু দেখে নেই, যদি প্রশ্ন করা হয় 5 এর গুণিতক,
বলো 5 এর গুণিতক কি কি হতে পারে? হ্যাঁ অবশ্যই 5 এর গুণিতক হতে পারে। তোমাদেরকে সহজ একটা বুদ্ধি শিখিয়ে দিই। গুণিতক হচ্ছে ওই সংখ্যাকে যখন তুমি 1 2 3 4 5 6 7 8 9 10 ডট 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 ডট, তার মানে শেষ নাই। তার মানে হচ্ছে 5 এর গুণিতকের শেষ নাই, 3 এর গুণিতকের শেষ নাই, 100 গুণিতকের শেষ নাই। তাহলে কি বুঝতে পারলাম? গুণিতকের শেষ নাই। তাহলে তোমরা জাস্ট খালি 5 এর নামতাটা যদি বলে ফেলো তাহলে কি হয়ে যাবে? হ্যাঁ অবশ্যই 5 এর গুণিতক হয়ে যাবে। তবে আমরা এটুকু জানি 5 10 50, এরপরে কোনো সংখ্যা আমরা কি করি না, হ্যাঁ নামতার ভিতরে আমরা ধরতে পারি না। ধরিও না, যা আমরা ভাবি কি 5 10 50, এখানে আমাদের কাজ শেষ না। গুণিতকের শেষ নাই, সে অসীমিত, সে চলতেই থাকে চলতেই থাকে চলতেই থাকে চলতেই থাকে। তাহলে আমি 5কে যখন আমি কি করব, 5 × 1, 5 × 2, 5 × 3, 5 × 4, 5 × 5, এমন করে যখন আমরা লিখতেই থাকবো এটা শেষ হবে না। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ 5 ওকে 5, তাহলে 5 দুগুণে কত 10, 3 5 15, 4 5 20, 5 5 25। তোমাদের যদি আমার কথা বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, লেখাও যদি বুঝতে সমস্যা কমেন্টে জানাবে। আজকে তোমাদের প্রথম ক্লাস আমি আজকে থেকে শুরু করতে যাচ্ছি। তোমরা যদি অবশ্যই আমার ক্লাসগুলো লাইক কমেন্ট এবং শেয়ার করো, তোমাদের বন্ধুদের মাঝে কি করো, শেয়ার করে দাও, তাহলে যখন দেখবো যে না তোমাদের এটা আমার প্রতি একটা ভালোবাসা সৃষ্টি হয়েছে, তখন আমিও তোমাদেরকে ভালোবাসতে শুরু করব এবং সেই ক্ষেত্রে আমি তোমাদের সামনে এসে ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করব। এবং আমি গণিত, নবম শ্রেণীর গণিত এবং বিজ্ঞান আর বাংলা গ্রামার অর্থাৎ বাংলা দ্বিতীয় নিয়ে আলোচনা করবো, কারণ তোমরা জানো বাংলা গ্রামারটা একটু কঠিন। এটাকে আমি সহজ করার জন্য কিছু টিপস দেবো। তো তোমাদের পরবর্তী ক্লাসগুলোতে তোমাদের সাথে দেখা হবে। আমার ক্লাসগুলোয় তোমরা যদি লাইক কমেন্ট করে রাখো তোমাদের নোটিফিকেশান দেবে, তোমরা সাথে সাথে দেখতে পারবে। তো ধন্যবাদ। আমরা একটু দেখে নিই এই সংখ্যাগুলাই হচ্ছে কি 5 এর গুণিতক? নো নেভার। আরো অনেক সংখ্যা রয়েছে এমন যাকে 5 দ্বারা গুণ করবা, 5 দ্বারা গুণ 5কে গুণ করবা, 5কে গুণ করবা, 5কে যে কোনো সংখ্যা দ্বারা গুণ করলে সেই সংখ্যা হয়ে যাবে 5 এর গুণিতক। ওকে, এইবার আমরা একটু ব্যতিক্রম চলে যাব। এখন তোমাদের কাছে প্রশ্ন, তাহলে আমরা দেখতে পারলাম যে 5 এর গুণিতক গুলো হচ্ছে কি? 5 এর গুণিতক হচ্ছে 5, 5 এর গুণিতক হচ্ছে 10, 5 এর গুণিতক হচ্ছে 15, 5 এর গুণিতক হচ্ছে 20, তারপরে 25, তারপর 30, তারপর ডট। মানে আর কোনো কি আনলিমিটেড, সে সারা জীবন চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে না। অবশ্যই কলমের কালি শেষ হয়ে যাবে, লেখা শেষ করা যাবে না। তো পরবর্তীতে আমরা চলে যাই। এইবার আমরা আরেকটা সংখ্যা নিয়ে আলোচনা করবো। 12 এর গুণনীয়। একটু ব্যতিক্রম, তবে কোনো সমস্যা নাই। তোমরা অবশ্যই এগুলা ক্লাস 4 5 থেকে শুরু করে শিখে এসেছ। তো বর্তমানে তোমরা নবম শ্রেণীর ছাত্র, তোমরা অবশ্যই জানো। তাহলে কি বলতে পারবা 12 এর গুণনীয়ক কত? হ্যাঁ অবশ্যই। তোমরা যদি সহজ মনে করো তাহলে গণিতটা কিন্তু সহজ, কারণ গণিত এমন একটা সাবজেক্ট, জীবনে মরণে শয়নে স্বপনে এমন কোনো জায়গা নেই যেখানে গণিতের আভাস নেই। জীবিত থাকা অবস্থায় গণিত দরকার। হ্যাঁ, যেদিন পৃথিবীতে আসবে সেদিন গণিত নিয়ে জন্মগ্রহণ করবে, যেদিন বিদায় নিবে গণিত নিয়ে জন্মগ্রহণ করবে। শুধু তাই নয়, মরণের পরেও তোমাকে কি করতে হবে? সেই গণিতের হিসাব নিয়েই তোমাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। সুতরাং আমরা অবশ্যই গণিতকে ভালো করে শিখবো, ভালোবেসে শিখবো। তাহলে 12 এর গুণনীয়ক তোমরা বুঝতেই পারছো, 12 এর গুণনীয়ক এইটা কিন্তু সীমিত, এটা কিন্তু আনলিমিটেড না। মানে হচ্ছে 12কে তুমি কোন কোন সংখ্যা দ্বারা, হ্যাঁ রাইট, ভাগ করতে পারবা, অর্থাৎ বিভাজ্য। তা আমরা একটু দেখে নেই। তাহলে 12 এর গুণনীয়ক আমরা জানি 1 দ্বারা সকল সংখ্যাকে ভাগ করা যায়। তাহলে 12 এর গুণনীয়ক কত? 1 দ্বারা আমরা ভাগ করে ফেললাম। যেহেতু 12 একটা জোড় সংখ্যা, তাহলে 2 দ্বারাও সে ভাগ যাবে। এবং তোমরা জানো 12কে 3 দ্বারাও ভাগ করা যায়।
এমন কি 4 দ্বারাও ভাগ করা যায়? 5 দ্বারা কি যায়? অবশ্যই না। তাহলে সেটাকে তার পরবর্তী যে 6 দুগুণে 12, তার মানে 6 দ্বারাও ভাগ করা যায়। এবং তুমি যখন দেখবা কোন সংখ্যার গুণনীয়ক তার অর্ধেক সংখ্যা চলে এসেছে, তখন আর তোমার চিন্তা করার দরকার নেই, সর্বশেষ সংখ্যাটা হচ্ছে 12, সেটা লিখে দিবে। এবং এটা কি লিমিট সীমিত, এটা হচ্ছে কি লিমিট সীমিত, এটাকে কি করা যাবে না, অসীমিত বানানো যাবে না। তাহলে আমরা 12 এর গুণনীয়ক শিখে ফেললাম। তোমাকে যদি বলা হয় আরেকটা সংখ্যা আমি করে দিব, পরবর্তীতে 2-3টা কাজ তোমাকে দিব, অবশ্যই তুমি সেটা আমাকে করে দিবে। বলো তোমরা একটা সংখ্যা বলো। আচ্ছা, নিয়ে নিলাম একটা 7। 7 এর গুণনীয়ক কত? বলো 7 এর গুণনীয়ক কত? না স্যার, খুঁজে পাচ্ছি না কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়। তোমাদের কি মনে নাই 7 একটা কি মৌলিক সংখ্যা? আর মৌলিক সংখ্যাকে কি সংখ্যা দ্বারা ভাগ করা যায়? সে নিজে এবং হচ্ছে কি 1। তাহলে আমরা দেখি নেই 7 এর গুণনীয়ক হচ্ছে কত? 1 এবং হচ্ছে কি 7 নিজেই, আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তাহলে আমরা শিখে গেলাম যে মৌলিক সংখ্যার গুণনীয়ক থাকে অনলি 2টা। তো তোমরা করবে 15 এর গুণনীয়ক গুলো কি কি? এটা তো আমি লিখে দিব না। 15 এর গুণনীয়ক কি কি, এটা অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে। যত বেশি কমেন্ট করবে এবং সঠিক উত্তর দিবে তাদের জন্য রয়েছে সারপ্রাইজ। হ্যাঁ, অবশ্যই সারপ্রাইজ দেবো, দেবো না কেন? তোমরা ভালো করলে অবশ্যই তোমাদের জন্য সারপ্রাইজ রয়েছে। তাহলে আমরা একটু সামনের দিকে আবার আগাবো। তোমাদের আরেকটা কথা বলে রাখি যে ক্লাসগুলো অবশ্যই তোমরা বারবার রিনিউ করে দেখবে, তাহলে তোমাদের জিনিসগুলো একদম সহজ হয়ে যাবে। আরো কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তোমাদেরকে বলেছিলাম যে সেট গঠন পদ্ধতি, তারপরে বলেছিলাম তালিকা পদ্ধতি, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আমরা আরো কিছু সহজ জিনিস রয়েছে, সেই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করি। পরবর্তীতে আমরা এই ক্লাসগুলো নিয়ে আলোচনা করব। সবগুলোই দাফে দাফে হবে, চিন্তার কোনো কারণ নাই। সেটের প্রকারভেদ। তো সেটের প্রকারভেদ তোমরা বইয়ের ভিতরে দেখতে পারবে যে সেটের প্রকারভেদ আসলে এখানে দেওয়া রয়েছে। তো প্রথমে আমরা ধরে নিতে পারি সেট যে প্রকার হিসাবে ধরতে গেলে 2 প্রকার ধরতে পারি। একটা হলো কি সসীম, আর একটা হচ্ছে কি অসীম। তো অলরেডি তোমাদেরকে সসীম অসীম কিন্তু তোমাদেরকে পড়িয়ে দিচ্ছি। তোমরা কিন্তু এর পূর্বেই কিন্তু এগুলোর মোটামুটি একটা আনসার আমাকে দিয়ে দিয়েছো। হ্যাঁ, তোমরা এবং বুঝতেও পারছো। তাহলে সসীম হচ্ছে কি? সসীম হচ্ছে এমন একটা সেট, যেমন আমরা একটু ধরে নিই, যদি বলা হয় এ ইকুয়াল 1 2 3 এ বি সি। আচ্ছা, এখানে যে সেটগুলো দিয়েছি আমরা সুনির্দিষ্ট কিছু সংখ্যা দিয়েছি, এটার নাম হচ্ছে কি সসীম, যার সীমানা রয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই সেটটির নাম কি সসীম সেট। এবার আমরা অসীম সেট নিয়ে। আচ্ছা, তোমাদের কাছে একটা প্রশ্ন করি, তোমরা তো সবাই ইংরেজিতে ভালো দক্ষ, তো ইংলিশে তোমরা দেখতে পারবে যে বাওয়েল সংখ্যা রয়েছে, সেটা সীমানা আছে না নাই? হ্যাঁ, অবশ্যই এটা কি সসীম। এবার আমরা এক্স ইকুয়াল যদি আমরা লিখি 2 4 6 8 10 ডট ডট ডট, তার মানে কি আমরা এখানেও দেখতে পাচ্ছি কি ডান পাশে অসীমিতকের
আমরা এটা চিহ্ন দেখতে পাচ্ছি, ডট ডট দেওয়া হয়েছে, তার মানে এই সংখ্যার কোনো কি নাই, শেষ নাই। তাহলে তোমরা বুঝতেই পারছো যেটা শেষ নাই, আনলিমিটেড, এটার নাম হইতেছে অসীম ধারা। আর যেটা শেষ আছে সেটা হলো সসীম ধারা। হ্যাঁ, অবশ্যই তোমরা সসীম এবং অসীম শিখে ফেলেছ। তাহলে তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে, তোমরা বলবে, আমি দুইটা সংখ্যা লিখে দিব, এই দুইটা সংখ্যার নাম তোমরা বলবে এটা সসীম না অসীম। লিখবো এ সমান এক্স ওয়াই জেড, বি সমান 1 2 3 4 5। বলো এখানে কোনটা সসীম কোনটা অসীম? রাইট, হয়ে গেছে, তোমরা ভালো পারো। এটা হচ্ছে সসীম, কারণ এখানে সীমানা দেওয়া রয়েছে। আর এটা হচ্ছে কি অসীম, যার কি নাই, সীমানা নাই। আমরা আস্তে আস্তে এই জিনিসগুলাই সুন্দর করে শিখে ফেলব। এইবার আমরা সসীম অসীম শিখে ফেললাম। আচ্ছা, আমরা যদি বলি যে 15 এর ছোট সংখ্যা সসীম অথবা অসীম। এখন তোমরা বলো তো দেখি, 15 এর ছোট সংখ্যা সসীম না অসীম? বুঝতে পারছি তোমরা সবাই ধরে ফেলছো যে এটার নাম হলো কি সসীম, কিন্তু না, এখানে ভুল আছে। কারণ 15-র নিচের সংখ্যার কোনো শেষ নাই। তুমি 15 থেকে গুণে 14 13 এমন করতে করতে 0 -1 -2 -3 -4 -5 এমন করে তুমি চলতেই থাকো চলতেই থাকো চলতেই থাকো। তার মানে কি 15-র চেয়ে ছোট সংখ্যার শেষ নাই। তার মানে এটা হচ্ছে কি অসীম। আচ্ছা, এবার একটা মজার প্রশ্ন, তোমাদেরকে যদি বলা হয় 6 হতে বড় কিন্তু 7 হতে ছোট, সংখ্যাটার নাম কি? বলো। 6 হতে বড় কিন্তু 7 হতে ছোট সংখ্যাটার সেটের নাম কি? গুড, তোমরা পেরে গেছো। সেটা হচ্ছে কি ফাঁকা। কারণ 6-এর থেকে বড় এবং 7-এর থেকে ছোট কোনো সেট নাই। তোমাদেরকে অনেক সময় তোমাদের বন্ধু বান্ধবীরা বলে না, দোস্ত আমাকে 20টা টাকা দে, তখন তুমি কি বলো? নাই, ফাঁকা ফাঁকা, পকেট ফাঁকা। এটাই হচ্ছে কি সেই ফাঁকা সেট। তার মানে 6-এর থেকে বড় 7-এর থেকে ছোট কোনো সেট নাই। এখন প্রশ্ন হচ্ছে, যদি আমি বলি 9, এটা তোমরা কি বুঝতে পারছো? এখানে দেখো যে বলা হয়েছে কি 6-এর থেকে বড় এবং 9-এর থেকে ছোট সংখ্যাগুলোর সেট। জি জি, আমরা আস্তে আস্তে অঙ্কের ভিতরে ঢুকে যাচ্ছি। হ্যাঁ, আমরা খেলার চলে আস্তে আস্তে অঙ্কগুলাই শিখে ফেলবো। দেখো, তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় 6-এর থেকে বড় এবং 9 থেকে ছোট সংখ্যাগুলাই কি, তোমরা অবশ্যই বলতে পারছো 6-এর থেকে বড় হচ্ছে কত? 7, তার চেয়ে বড় 8, তার চেয়ে বড় কত? 9। আমার প্রশ্ন হলো 7-এর চেয়ে 6-এর থেকে বড়, 9-এর থেকে ছোট, সেই সংখ্যাগুলো হচ্ছে কত? 7 8। আমরা আস্তে আস্তে সেট গঠন পদ্ধতিগুলো শিখে যাচ্ছি। আমরা অঙ্কগুলাই করবো বলা খুব মজা করে করবো। পরবর্তীতে আমরা একটু দেখি কি করা যায়। তোমরা কি বলতে পারো যে সেটের ভান্ডার কাকে বলে? সেটের ভান্ডার আমরা স্বাভাবিকত কাকে বলি? সার্বিক সেটকে বলি। সার্বিক সেটকে আমরা বলি কি?
সেটের বান্ডাল। এখানে সকল ধরনের উপাদান সেট এখান থেকে সংগ্রহ করতে পারে যদি সেই সংখ্যাগুলাই সার্বিক সেটের ভিতরে থাকে। তার মানে এটা হচ্ছে কি একটা সার্বিক সেট। এখন আমরা যদি বলি a ইকুয়াল 1 3 5, b ইকুয়াল যদি আমরা বলি 2 4 6, তোমরা এখানে অবশ্যই দেখতে পাচ্ছ একটা বিষয় যে এতে আমরা লিখেছি বেজোড় সংখ্যা আর বিতে লিখেছি কি জোড় সংখ্যা। আমরা এখন আমরা একটু সামনের দিকে আগাবার চেষ্টা করব। এখন আমরা যে বিষয়টা নিয়ে কাজ করব, আমরা লিখব এবং সাথে সাথে কাজ করব, শেখার চেষ্টা করব, মুখস্থ আমরা করব না। তোমরা কি জানো এটাকে কি বলা হয়? হ্যাঁ, রাইট, বলার জন্য ধন্যবাদ। এটার নাম হচ্ছে কি সংযোগ, ইউনিয়ন সেট। তোমাদের বাংলাটা জানলেই হবে। তারপর এটা হচ্ছে কি ইন্টারসেকশন, যেটা হচ্ছে কি ছেদ সেট। ছেদ সেট। আমরা আস্তে আস্তে অঙ্কের দিকে চলে যাচ্ছি, যদি তোমাদের সমস্যা না হয়। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এটা হলো সংযোগ, এটা হলো কি ছেদ সেট। এখন তোমাদের কাছে প্রশ্ন যদি এমন হয় বা এভাবে তোমাকে প্রশ্ন দেওয়া হয়, এ ইউনিয়ন বি নির্ণয় করো, আমরা প্রথমে এর মানটা বসাবো। এর মানটা হচ্ছে 1 3 5, ইউনিয়ন বির মান হচ্ছে 2 4 6। তোমরা কি পারবে এটা সংযোগ করতে? স্যার তো পড়ার নাই। হ্যাঁ, অবশ্যই পড়াই নাই, এখন দেখাই দিচ্ছি, টেনশনের কোনো কারণ নেই। সংযোগ হচ্ছে কি? সংযোগ হচ্ছে যে আমরা একের অধিক যে সেটের উপাদানগুলাই থাকবো, সবগুলাই উপাদান সেটগুলোকে আমরা একত্রে করে নিয়ে নেব। তবে একটা শর্ত রয়েছে, কোনো সংখ্যা ডাবল লেখা যাবে না, আবার কোনো সংখ্যাকে বাদ দেওয়াও যাবে না, তাহলে আমাদের এখানে একটা সমস্যা হয়ে গেছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে তোমরা সংযোগ সেট করার সময় অবশ্যই লক্ষ্য রাখবে যে অবশ্যই সেটগুলো যাতে আমরা সুন্দর করে সাজাই, কারণ আমরা নিজেরা সাজতে পছন্দ করি, গণিত তো সাজতে পছন্দ করে, তাদেরকে সঠিকভাবে যাতে আমরা মূল্যায়ন মর্যাদা করি, আমরা কি করব সাজিয়ে সাজিয়ে সুন্দর করে সংখ্যাগুলো লিখবো। তো তোমরা দেখতেই পাচ্ছ এ হচ্ছে এর সদস্য সংখ্যা, এ হচ্ছে বির সদস্য সংখ্যা। সবগুলোর সদস্য সংখ্যা যদি আমরা একত্রে করে ফেলি তাহলে তার নাম হয়ে যাবে কি সংযোগ। তাহলে এই দুইটা সেটের থেকে আমরা প্রথমে দেখতে পাচ্ছি 1 2, তারপরে 3, তারপর 4, তারপর 5, তারপর 6। এই হয়ে গেল আমাদের আনসার। তার মানে এটা হচ্ছে কি সংযোগ সেট। এবার আমরা একটু চেঞ্জ করি, এইবার একটু মজার বিষয়, তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নাও আর খাতায় পারলে উঠিয়ে নাও। এবার আমরা একটু চেঞ্জ করব। তোমরা বারবার পারলে দেখে নিবে। এ ছেদ সেট বি যদি আমাকে নির্ণয় করতে বলে তাহলে আমি কি করব? অবশ্যই প্রথমে আমি এর মান বসাবো, সেম আগের মতো। এর মান 1 3 5, এই হচ্ছে ছেদ সেট এবং আমরা লিখবো বির মান। বির মান হচ্ছে কত? 2 4 6। এখন তোমরা বলতে পারো ছেদ সেট বলতে কি বোঝায়? ছেদ সেট তোমরা সহজভাবে মনে রাখতে পারো, স্বাভাবিকভাবে ছেদ সেট হচ্ছে কমন সেট। তোমরা বলতে পারো যে এটা কমন সেট। তো কমন সেট হচ্ছে যে দুইটা সেটের মধ্যে বা দুইয়ের অধিক সেটের মধ্যে যে সংখ্যাটা কমন রয়েছে, মানে দুটোটার সংখ্যার ভিতরে বা তারও অধিক সংখ্যার ভিতরে যে সংখ্যাটা সবার উপাদান, মানে সকল সেটের ভিতরে উপাদানটা রয়েছে, তার নাম হচ্ছে কি ছেদ সেট। তোমরা দেখতেই পাচ্ছ এখানে এবং এখানে এমন কোনো সংখ্যা নেই যে সংখ্যার কোনো মিল খুঁজে পাওয়া যায়। তাহলে তার কি এই অঙ্কের কোনো রেজাল্ট আছে? তোমরা কি বলো? নাই, এভাবে বলা যাবে না। অঙ্কের রেজাল্ট অবশ্যই থাকবে, না হলে শূন্য হলেও তো থাকবে।
তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইন্টারসেকশন করলে কমন, এই দুইটার মধ্যে আমরা কোনো কমন সেট খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, পরবর্তীতে আমরা কমন নিয়ে আলোচনা করবো যেগুলো কমন থাকবে। তাহলে কমন যেহেতু নাই, তার মানে এটা হচ্ছে কি ফাঁকা। তোমরা এই কালি ব্রেকেট দিয়ে প্রকাশ করতে পারো, আমি এর পূর্বে আরেকটা চিহ্ন দিয়েছি, এভাবে তোমরা দিতে পারো। এটা না হচ্ছে কি ফাঁকা। তাহলে আমাদের আনসার শেষ। এইবার একটু হালকা একটু আমরা চেঞ্জ করব, তার পরবর্তীতে আমরা চলে যাব পূরক সেট, উপাদান। এবার আমরা লিখব এ ইকুয়াল 1 2 3 4 6 7 এবং বি ইকুয়াল লিখব 2 4 9। একটু ব্যতিক্রম করে দিলাম, এবং তোমরা এই অঙ্কটা করলেই তোমরা ছেদ সেট এবং সংযোগ সেট মোটামুটি আশা করা যায় আমাদের অনেকটাই সহজ হয়ে যাবে। তারপরে আমাদের আরও কিছু কাজ রয়েছে, ব্যঞ্চিত্র। ব্যঞ্চিত্র নিয়ে আমরা আলোচনা করব, দেখি কতটুকু পর্যন্ত আমরা আজকে আলোচনা করতে পারি। আমরা মোটামুটিভাবে আজকে বেসিকগুলাই বিষয়গুলাই নিয়ে আলোচনা করতেছি। সামনে পরবর্তীতে ক্লাসে চেষ্টা করব আমরা সবগুলাই অঙ্ক করার জন্য। একক কাজ, দলীয় কাজ। হ্যাঁ, আমি তোমাদের সাথে থাকবো, আমিও তোমাদের মতো স্টুডেন্ট হয়ে যাবো, যে একক কাজ দলীয় কাজগুলো তোমাদের সাথে আমি করতে পারি কিনা। হ্যাঁ, অবশ্যই তোমরা সাহায্য করলে আমি অবশ্যই পারবো। এবার আলোচনা চলে আসা যায়। এবার এ এবং বি দুইটা সেট লিখেছি। এইবার তোমরা বলবা যে এ এবং বি যদি আমরা সংযোগ করি, এর মানটা আমরা বসিয়ে নেই 1 2 3 4 6 7। সংযোগ দিয়ে আমরা কি লিখব? বির মান হচ্ছে 2 4 9। আমরা একই সাথে সংযোগ এবং ছেদ সেট দুটোটাই কিন্তু আমরা করে ফেলছি। হ্যাঁ, ইয়েস, সংযোগ এবং ছেদ সেট আমরা দুটোটাই একসাথে করে ফেলবো। তা আমি একটু দেখে নেই তোমরা এটা পারো কিনা। আমি আরেকটা ডাক লিখতেছি, তোমরা পারলে এটার আনসারটা বলে দেবো। আমরা দুইটা জিনিস এখানে লিখে দিয়েছি, একটা হচ্ছে সংযোগ আর একটা হচ্ছে ছেদ সেট। দুটোটা রেজাল্ট কি হতে পারে? ব্যতিক্রম হয়েছে কি হয়েছে আমি তো করে দিব, তোমরা তো টেনশন নেই, তোমরা দেখো চেষ্টা করে পারো কিনা। ওকে, আমরা একটু দেখে নিই। তো সংযোগ করার সময় আমরা বলেছিলাম যে এই দুইটা সেট এখানে আছে, একটা হলো এ এবং একটা বি। এ এবং বির যে সদস্য সংখ্যা আছে সবগুলাই সদস্য সংখ্যা আমরা লিখবো, তবে কোনো সংখ্যাকে বাদ দেওয়া যাবে না, কোনো সংখ্যাকে ডাবল লেখা যাবে না। হ্যাঁ, ওকে, তাহলে দেখে নিই আমরা এই দুইটা সেটের মধ্যে যত সদস্য সংখ্যা আছে আমরা দেখি। এটার মধ্যে মিল রয়েছে কত 2, আর মিল রয়েছে কত 4 সরি। এবার আমরা লিখবো, প্রথম সংখ্যা লিখবো 1, তারপর 2, তারপর 3। দেখো 2 কিন্তু ডাবল রয়েছে, লিখবো কয়টা? একটা। দেখো এর সদস্য সংখ্যার মধ্যেও 2 রয়েছে, বির সদস্য সংখ্যার মধ্যেও 2 রয়েছে, কিন্তু আমরা কি 2 2 লিখবো না? আমি আগে বলেছিলাম যে ডাবল লেখা যাবে না, কোনো সংখ্যাকে বাদ দেওয়া যাবে না, কারণ এই দুই সেটের সংখ্যার মধ্যে আমি কোনো সংখ্যা বাদ দিই নাই। এখানেও 2 আছে, এখানেও 2 আছে, তাহলে 2 লিখবো কয়টা? মাত্র একটা। হ্যাঁ, এভাবে তোমরা মনোযোগ দেওয়া লাগবে। 3 এখানে আছে, এখানে নাই, না তাতে কি হয়েছে? আমরা তো সকল সংখ্যায় লিখবো, ডাবল লিখবো না। তো পরবর্তীতে আমরা লিখবো কত? 4, সেটাও ডাবল রয়েছে, আমরা একটা লিখবো সিঙ্গেল, 4 লিখবো না। পরবর্তীতে রয়েছে 6, বিতে নাই, তাতে কি হয়েছে? আমরা লিখে ফেলবো, কারণ সকল সংখ্যায় লেখা লাগবে। তারপরে রয়েছে কত? 7, তারপরে রয়েছে কত? 9। এই হয়ে গেল আমার সংযোগ সেট। আনসার শেষ। এখন তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে, এ ছেদ সেট বি এর সদস্য সংখ্যাগুলাই কি হবে? তোমরা বলো দেখি, তোমরা বলতে পারো কিনা। বুঝছি, তোমরা বুঝে গেছো, তোমরা ভালো ছাত্র, গুড।
এবার আমরা দেখে নেই এর সদস্য সংখ্যাগুলো আমরা একটু লিখে নেই। তাহলে এর সদস্য সংখ্যা হচ্ছে, আমি আবার লিখবো 1 2 3 4 6 7। তারপর আমরা কি করব, যেহেতু সেট সেট, আমরা সেট সেট চিহ্নটা দিয়ে নিব এবং বির মানটা বসায়া দিব, বসায় দিলাম। এখন তোমরা বলো তো দেখি, এই দুইটা সেটের মধ্যে এমন কোন সংখ্যা আছে যে দুইটা সংখ্যা মানে বা দুইটা বা একটা বা তিনটা বা নাও থাকতে পারে, কোনো মিল মোহাব্বত আছে কিনা কোনো সংখ্যার মধ্যে, বলো। ট্যালেন্ট তোমরা ধরে ফেলেছো, ধন্যবাদ, গুড। এইবার আমরা দেখে নিই এই দুইটা অঙ্কের মাঝে আমরা খুঁজে পাচ্ছি। দেখো ইতিপূর্বে তোমরা বুঝে গেছো, এখানে আমি তীর চিহ্ন দিয়ে রাখছি, এই জন্য তোমাদের জন্য এটা সহজ হয়ে গেছে, বুঝতেই পারছি। এই দুইটা অঙ্কের মধ্যে মিল রয়েছে কত, 2 এবং রয়েছে কত, 4। আর কোনো সংখ্যার মিল নাই, তার মানে আর কোনো উত্তরও নাই। তাহলে উত্তর কয়টা, ওনলি দুইটাই, 2 এবং 4, যেটা এ সেট এবং বি সেটের মধ্যে দুটোটার ভিতরে আছে, দুজনকেই সেট করেছে। হ্যাঁ, বেন চিত্র তোমাদেরকে দেখাবো। তাহলে এই দুইটার মধ্যে আমরা যে উত্তরটা খুঁজে পাচ্ছি সেটা হচ্ছে, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে কত, 4। এখানেও 2 রয়েছে, এখানেও 2 রয়েছে, এখানেও 4 রয়েছে, এখানেও 4 রয়েছে। তাহলে আমাদের আনসার শেষ। কি খুব মজা না? এবার আমরা এই সংখ্যাগুলো কিন্তু আমরা বেন চিত্রেও করতে পারি। কি করতে পারি, বেন চিত্রেও করতে পারি। তো তার পূর্বে আমরা বলি না, বেন চিত্র তো আমাদের বইয়ের ভিতরে অঙ্ক রয়েছে, আমরা স্বাভাবিকভাবে চিহ্নগুলোর সাথে সাথে তাদের কাজগুলো একটু একটু করে শিখে নিচ্ছি, যাতে পরবর্তী কাজগুলো করতে আমাদের কোনো সমস্যা না হয়। এবার যে তোমরা দেখতেই পাচ্ছ যে আমি বোর্ডের ভিতরে কি লিখে রেখেছি, সার্বিক সেট। হ্যাঁ, সার্বিক সেট আমরা লিখে রেখেছি। এখন আমরা একটা কাজ করব, সার্বিক সেটের থেকে আমরা পূরক সেট নিয়ে আলোচনা করব। এইগুলা তোমরা স্ক্রিনশট দিতে পারো অথবা লিখেও রাখতে পারো, অথবা তোমরা বুঝে ফেলে না করলেও সমস্যা নেই, কারণ তোমরা গুড বয় এবং গুড গার্ল। তাহলে আমরা এটা মুছে দিলাম। পরবর্তীতে আমরা বেন চিত্র নিয়ে আলোচনা করব। প্রতিটা বিষয়ে আমি চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার জন্য এবং তোমাদের কাছ থেকেও কিছু শেখার জন্য। এখন একটা মজার বিষয় হচ্ছে যে আমরা পূরক সেট নিয়ে আলোচনা করব। কি সেট নিয়ে, পূরক সেট নিয়ে আলোচনা করব। তো পূরক সেট আসলে আমরা কি কিভাবে লেখা থাকে তোমরা একটু দেখে নাও। আমরা জানি এইভাবে লেখলে এটাকে বলা হয় বাই, মানে কি বাক। কিন্তু যদি এটাকে এইভাবে লেখা হয় তাহলে বুঝতে হবে এটার নাম কি, হ্যাঁ পূরক সেট, মানে এ বাদ বি, এ বাই বি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এটা আরেকভাবে লেখা যায়। আমি যদি বলি হ্যাঁ বলো, এইভাবে আমরা লিখতে পারি যে উপরে ছোট করে একটা সি দিয়ে লিখতে পারি, এটার নাম হচ্ছে কি এ পূরক সেট। যদি আমি বলি বি পূরক সেট, অথবা যদি আমি এইভাবে লিখি এ প্রাইম, তোমরা প্রাইমও বলতে পারো। তো এ প্রাইম, এ প্রাইম মানে কি, এটাও হচ্ছে কি, হ্যাঁ। তাহলে আমরা তিনটা চিহ্নের মাধ্যমে এটা প্রকাশ করতে পারি। এই হচ্ছে একটা, এই হচ্ছে একটা, এই হচ্ছে একটা, রাইট। পূরক চিহ্ন এই তিন ভাবে থাকতে পারে। তোমরা এই বিষয়টা ক্লিয়ার করে নিবা। ওকে, সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। কোনো বিষয় যদি বুঝতে অসুবিধা হয় আমাকে জানাবে। এবার আমরা একটা মজার বিষয় নিয়ে আলোচনা করব। এখানে যদি প্রশ্ন করা হয় এ প্রাইম সমান কত, তো প্রশ্ন থাকবে এ প্রাইম, মানে এ প্রাইম সমান আমরা করে নিলাম যে এ প্রাইমের মান কত। তাহলে তোমাদেরকে আমি একটা ছোট গল্প বলি, তাহলে তোমাদের বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। যে তোমরা যখন ক্লাসে উপস্থিত থাকো, যদি কোনো ছাত্র দুষ্টামি করে, বেশি মাত্রা দুষ্টামি করে, শিক্ষকরা যদি বেশি তার প্রতি মেজাজ চড়া হয়ে যায়, তাহলে তোমাকে হয়তো বের করে দাও, তুমি আপাতত একটা ক্লাসের জন্য বের হয়ে যাও। তাহলে কি হচ্ছে তোমরা কি বলতে পারো, ক্লাস থেকে একজন স্টুডেন্ট কমে যাচ্ছে। তবে এমন হয় না, জাস্ট তোমাদেরকে এক্সাম্পল দেওয়ার জন্য আমি
বুঝাচ্ছি, কারণ আমরা কখনোই চাই না কোনো স্টুডেন্টকে বাইরে রেখে ক্লাস করাতে। অথবা তোমরা ধরে নিতে পারো যে একটা গ্রামের ভিতরে 1000 লোক বসবাস করে, ফর এক্সাম্পল 1000 লোক বসবাস করে, তার ভিতরে একটা লোক চুরি করেছে। তো চুরি করা খুব খারাপ, যার কারণে এলাকার লোক তাকে ধরে কি করে দিয়েছে, তাকে পুলিশের হাতে তুলে দিয়েছে। এখন তোমরা বলো এই গ্রামের মধ্যে লোক ছিল কত, 1000। তো একজন লোক যদি চুরি করার কারণে তাকে যদি জেল হাজতে নিয়ে যায়, তাহলে ওই গ্রামের মধ্যে সদস্য কতজন রয়েছে, রাইট, 999। একজন